পোলাপান কোশ্চেন নম্বর 46 দেখেন। ও আচ্ছা, this is just a question that you have to memorize that comes up in the web chapter that which range has which values. আমি একটা পসিবল একটা স্যাম্পল তোমাদেরকে পাঠাই so that you can somehow address this problem. আমাদের বইগুলা কই? এই হচ্ছে বুকস, এই হচ্ছে তোমাদের বই, হচ্ছে এইটা না? এটা না তোমাদের বই? It is not mine, someone left it here. ওখান থেকে বাই করে ইউজ করো, পরে আবার ওখানে ঢুকে রেখে যাও। ইয়েস, অফিসে। এই যে দেখেন, দিস ফ্রম এ হরর বুক অন পেজ নাম্বার কত, বইয়ের পেজ নাম্বার কত? 122. I'll just take a snapshot and send it to you, your group, so that you can easily find this. এই টেবিলটা মুখস্থ করতে হবে। So take a look at this. এখানে আমাদের ভ্যালুগুলো কতগুলো দেওয়া আছে। গামাস আর গিভেন অ্যাজ 10 to the power minus 10 থেকে 10 to the minus 16 or shorter. X's are given from 10 to the minus 9 to 10 to the minus 12 and shorter. Now I would like you to see that 10, বললাম কথা বন্ধ, আওয়াজ বন্ধ। If you have a question, you ask me. এখানে আমাদের এক্সেস এর মধ্যে একটা ঝামেলা ছিল, হচ্ছে এক্সেস এর ওয়েভলেন্থ দেওয়া আছে হচ্ছে 10 to the minus 9 থেকে 10 to the minus 12 পর্যন্ত, and shorter. So there is a bit of an overlap. So what I want you to see, if you look over here, there is a picture that shows you the possible breakdown of these things. এই ফিগারটা একটু দেখেন, দিস ইজ এ বিট মেসড আপ, বাট ইউ জাস্ট হ্যাভ টু বি সামহাউ ম্যানেজিং দিস। দেখো আমাদের গামা রেজ এবং এক্স রেজ এর মধ্যে একটা সিগনিফিকেন্ট ওভারল্যাপ আছে, ওদিকে ইনফ্রারেড আর মাইক্রোওয়েভের মধ্যে একটা সিগনিফিকেন্ট কি আছে, ওভারল্যাপ আছে। সো বাট ইফ ইউ টেক দ্য মিড ভ্যালুজ, ইউ আর গোনা বি মোস্টলি কাভার্ড। সো মোস্টলি আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 9 থেকে 10 টু দি পাওয়ার 12 মাইনাস 12 পর্যন্ত ওয়েভলেন্থ ধরি হচ্ছে আমাদের ইয়ার জন্য, এক্স এর জন্য। আর 10 টু দি মাইনাস 12 এর চাইতে যে ছোট যে ওয়েভলেন্থ গুলো আছে, অল দ্য ওয়ে আপ টু মাইনাস 16 অর ইভেন স্মলার, দোজ আর কনসিডার টু বি দ্য গামা রেডিয়েশনস। Microwave or infrared এর জন্য typical the mid value for the microwave is considered up to the microwave. So we consider the infrared from 10 to the minus 3 all the way up to 10 to the minus 6. And microwave is considered from 10 to the power minus 1 to 10 to the minus 3. So এই overlap region গুলো তোমাকে একটু প্যারা দিতে পারে। So if you look on the table, we have what we have over here. টেবিলে যদি দেখেন, টেবিলের মধ্যে ওই ওভারল্যাপিং ইনফরমেশন গুলো দেওয়া আছে। সো পসিবল এই টেবিলটা তোমাদের মুখস্থ করা লাগবে, এই টেবিল থেকে সিগনিফিকেন্টলি কোশ্চেন হয় এবং এগুলা প্রত্যেক বছর অ্যাটলিস্ট একটা কোশ্চেন থাকেই। ওকে, so you can make sure that you get one easy mark if you memorize this table, which you should. So এখানে আমাদেরকে ভ্যালুগুলো কি বলছে দেখেন, থ্রি ডিফারেন্ট ইলুমিনেট স্পেকট্রাম ওয়েভস অফ পি কিউ এন্ড আর হ্যাভ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ শোন। ফ্রিকোয়েন্সি ভ্যালু দেওয়া আছে এত 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 এত, হুইচ রো আইডেন্টিফাইস পি কিউ এন্ড আর। নাও ইম্পর্টেন্ট ফর ইউ টু লুক ফর ইজ ডোন্ট বদার টু লুক ফর দ্য ফার্স্ট নাম্বার, এটাও দেখার দরকার নাই। ইউ নিড টু জাজ দ্য পাওয়ার অফ দ্য টেন্স। এই পি হচ্ছে ইন দ্য অর্ডার অফ 10 to the power 10, কিউ হচ্ছে ইন দ্য অর্ডার অফ 10 to the power 13, আর হচ্ছে ইন দ্য অর্ডার অফ 10 to the power 14 হার্টজ। ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলতেছি। সো ইফ ইউ লুক আপ ওভার ইন দিস টেবল, গেল কোথায়? আচ্ছা, এটা তো ওয়েভলেন্থের ভ্যালুস দেওয়া। এখানে দেখেন, এক মিনিট, 10 to the power 14 থেকে আমাদের শুরু হয়েছে কোনটা? 10 to the 14 is falling on the borderline of visible light, right? So it could be the infrared, it could be the visible light, but exactly 10 to the 14 মানে হচ্ছে borderline, but এখানে আমাদের একটা 3 দেওয়া ছিল,
So 6 to 10 to the power 14 দেওয়া ছিল, so that has to be somewhat on the slightly on the right side of 10 to the power 14, কারণ 10 to the 14 মানে হচ্ছে 1 to 10 to the power 14. If you have 6 to 10 to the power 14, that should be some slightly on the inside, so that one belongs to the visible light spectrum, that point 1. So এটা হওয়ার কথা কি, visible light. 10 to the 13 আছে কোথায়, 10 to the 13 আছে হচ্ছে আবার এই জায়গায়, that is definitely infrared. So এটা হচ্ছে IR. ও আচ্ছা, and still I'm just showing you how to solve this problem for in general. 10 to the power 10 আছে হচ্ছে এই জায়গায়, that is definitely microwave. So that is supposed to be microwave. এখন তুমি মিলায় দেখো যে কোনটা কারেক্ট আনসার হয়। ওই চারটায় মুখস্থ করতে হবে, দ্যাটস হোয়াট আই এম স্পিন টেলিং ইউ। ওই এন্টার টেবিলটা মুখস্থ করতে হবে পিওরলি। কেন, নাম লিখছিলা? আচ্ছা, আই ডিড ফাউন্ড ওয়ান পি টু বুক বাট আই ডোন্ট থিঙ্ক আই কেপ্ট ইট এনিওয়্যার, এটাই মনে হয়। নাম লেখো, নাম লিখে ব্যাগে ঢুকাও। সো কারেক্ট আনসার কোনটা হয় এখানে বলেন, ঢুকো। তারপর এরপর নাম্বারটা ছিল হচ্ছে আমাদের কই গেল আমাদের চ্যাট মেনু, উই হ্যাভ 49। তোমাদের অন্য কারো অন্য কোথাও সমস্যা থাকলে আমি আলাপ করে দিব, ডোন্ট ওয়ারি। জাস্ট আপাতত উই হ্যাভ সাম প্রবলেমস ফ্রম ওয়ান অফ দ্য অনলাইন পিপল, সো আই এম পিকিং আপ দোজ নাম্বারস। ইউ কিস ক্যান অলসো গিভ মি দ্য নাম্বারস। তোমরা কি বুকলেট আনো নাই কেউ? কই বাইরে, এখন বাইরে হচ্ছে না কেন ব্যাগ থেকে? অফিসে বলতে হবে। হ্যাঁ, 49। What is the order of magnitude of the frequency of the radio spectrum wavelength in the visible spectrum? Same question. 10 to the power 14 hertz. Visual spectrum এর জন্য 10 to the power 14 হবে, because 10 to the power 12 belongs to IR, 10 to the power 16 belongs to UV. Check this out. 10 to the power 16 চলে গেছে হচ্ছে UV তে, 10 to the power 12 চলে গেছে হচ্ছে IR এ, so 10 to the power 14 টা আছে হচ্ছে visible এর জন্য applicable. So this is your only option, C. অনলাইন পিপল কথা বোঝা যাচ্ছে? Yes, sir. 44 তে আবার আসবো আমি, এই লিস্টের প্রবলেমগুলো করে নেই, তারপর তোমাদের প্রবলেম আবার নিচ্ছি। জাস্ট কিপ আপ উইথ what I'm trying to solve. 49 বুঝে গেছে বলাবান? সেম ড্রিল, জাস্ট নাম্বারটার অর্ডার নাম্বারটা খেয়াল করতে হবে। তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ইট কুড বি ইজিয়ার ফর ইউ ইফ ইউ জাস্ট রাইট ডাউন দ্য স্যাম্পল ভ্যালুজ অফ ফ্রিকোয়েন্সিস। শুড আই রাইট দিস? দাঁড়াও, লিখতে হলে আমাকে অন্য ইয়া দিয়ে অন করা লাগবে। I'm gonna go to page number 122. People, ভ্যালুস গুলো দেখেন। আমাদের, আপনারা যদি জিনিসগুলো লিখেন, আমি আমি লিখে দিচ্ছি। রেডিও ওয়েভের জন্য পসিবল রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিজ হচ্ছে, স্যাম্পল ফ্রিকোয়েন্সি ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 5। দেখছেন, আমি পিকিং দ্য মিড ভ্যালু। অ্যাকচুয়ালি মিড ভ্যালু 10 টু দি পাওয়ার 5 না, মিড ভ্যালুটা কত হবে? রেডিও ওয়েভের অ্যাপ্রক্সিমেট মিড ভ্যালু 10 টু দি পাওয়ার 6 থেকে 10 টু দি পাওয়ার 7, সো 10 টু দি পাওয়ার 6/7। আমি যদি একটা করে নাম্বার মনে রাখতে চাই, জাস্ট সিঙ্গেল নাম্বার, মাইক্রোওয়েভের জন্য কত হতে পারে? মাইক্রোওয়েভের জন্য মিড ভ্যালুটা হচ্ছে 10 টু দি পাওয়ার 10 হার্টস। তারপর আছে হচ্ছে আইআর, আইআর এর স্যাম্পল মিড ভ্যালুটা কত হতে পারে? 10 টু দি পাওয়ার 12। তারপর আছে হচ্ছে কি ভিজিবল লাইট, ভিজিবলের স্যাম্পল ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 14, কারণ ওর 10 টু দি পাওয়ার 14 থেকে 15 এর মধ্যে শেষ, তো 10 টু দি পাওয়ার 14 মানে হচ্ছে সামথিং দ্যাট শুড বি ইন ফ্রন্ট, 2 into 10 to the power 14, 3 into 10 to the power 14, so it should be somewhat bigger than 10 to the power 14. So 14 is the order for visible light.
ভিজিবলের পরে বড়টা হচ্ছে ইউভি। ইউভি এর স্যাম্পল ভ্যালু হতে পারে হচ্ছে 10^16। তারপরটা, না, এক্স রে এর জন্য 18 টু, এখানে তো অ্যাবাউট 10^22, 10^19 উড বি গুড আই থিঙ্ক। এক্স রে 10^19, অ্যান্ড দেন গামার ভ্যালু হচ্ছে about 10^22 and bigger, 10^22 and bigger. সো আপনারা এই ভ্যালুগুলো যদি মুখস্থ করতে পারেন, ফর এক্সাম্পল, ইফ ইউ গো ফর দ্য ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি রেঞ্জ, সো দ্য নাম্বারস দ্যাট আই রোট ইজ অ্যাবাউট 6 to 7, 10, 12, 14, 16, 19, 22 or more. এগুলো হচ্ছে 10 এর পাওয়ার। সো দিস আর মোস্ট অ্যাভারেজ ফর্ম ইউ ক্যান গেট। এটা হচ্ছে কার জন্য? রেডিও, মাইক্রো, ইনফ্রারেড, ভিজিবল, ইউভি, এক্স রে অ্যান্ড গামা। সো এই কটা নাম্বার যদি মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে আপনাদের বাকি বাকি পুরোটা ম্যানেজেবল হবে। ইফ ইউ ওয়ান্ট, তাহলে স্যার ওয়েভলেন বের করবো কিভাবে, কারণ কোশ্চেন ওয়েভলেন তো আসে। তুমি যদি এই স্যাম্পল ভ্যালুগুলো মনে রাখতে পারো, ইউ ক্যান ফিগার আউট দ্য ওয়েভলেন ইউজিং দ্য ফর্মুলা ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। কারণ স্পিড অফ লাইট তোমাদের সবারই মুখস্থ আছে, 3.0 × 10⁻8 মিটার পার সেকেন্ড। সো ওখানে বসায় ডিভাইড করে দিলে তোমার 10 এর পাওয়ারের ভ্যালুটা চলে আসবে। কারণ এই টাইপের এক্সাক্ট কোশ্চেনের জন্য তোমাদের 10⁻সামথিং এর সামনে যে নাম্বারটা আছে ওটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। ইউ আর আস্কড টু ফিগার আউট দ্য অর্ডার অফ ম্যাগনিটিউড অফ 10, যে 10 এর পাওয়ারটা এক্সাক্টলি কত দেওয়া আছে, সেটার উপর বেস করে তোমাদের আনসার চয়েস করতে হয়। মেক সেন্স? ভ্যালুগুলো একটু লিখে নেন, দেন উইল মুভ অন। ইয়াস। হ্যাঁ, দুইটা রেঞ্জের মধ্যে আমাদের ওভারল্যাপ আছে, মাইক্রোওয়েভ আর ইনফ্রারেডের মধ্যে একটা ওভারল্যাপ আছে সামওয়ার অ্যারাউন্ড হিয়ার। আর এখানে একটা ওভারল্যাপ আছে, সিগনিফিকেন্ট ওভারল্যাপ এক্স রে আর গামা রেজের ভিতরে। ওই জন্য আমরা টোটাল রেঞ্জের, মানে একটা মোট টোটাল যে অ্যারোহেড আছে, মনে করো এটা হচ্ছে পুরোটা অ্যারোহেড, এটার অ্যাবাউট মিড ভ্যালুটা নিচ্ছি। দেন এই মাইক্রোওয়েভের মিড ভ্যালুটা নিচ্ছি। দেন ইনফ্রারেডের এই মিড ভ্যালুটা নিচ্ছি। দেন ভিজিবলের কোনটা এক্সাক্ট বর্ডার লাইন ভ্যালু যদি দেয়, এক্সাক্ট বর্ডার লাইন ভ্যালু দিবে না। আর যদি দেয়, দেন আল্লাহ সেভ আস, গড সেভ আস। আই পার্সোনালি হেট দিস কাইন্ড অফ কোশ্চেন, বিকজ এটা মেমোরাইজ করার মধ্যে খুব আহামরি কোনো ক্রেডিট নাই। দের ইজ নো ফিজিক্স ইনভলভ ইন দিস, ইউ আর জাস্ট সাপোজ টু নো দিস। বাট সিআই পিপল ওয়ান্ট টু সেট আপ কোশ্চেন্স লাইক দিস। দিস ইজ নট এ স্কিল ইস্যু, দিস ইজ আ মেমোরাইজিং ইস্যু। এক্স্যাক্টলি। সো ওটাই বলতেছি, দের ইজ নো স্কিল ইনভলভ ইন মেমোরাইজিং দিস থিং, ইউ জাস্ট হ্যাভ টু মেমোরাইজ ইট টু স্কোর দোজ মার্কস। দ্যাটস ইট। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখেন, বলবান। আচ্ছা, চ্যাট মিনিট একটু পর পর হারা যায় কেন? আমি মনে ক্লোজ করে দিই নাকি? এরপর আছে হচ্ছে আমাদের 46, 49, এর পর আছে হচ্ছে 50 নাম্বার কোশ্চেনটা দেখেন, বলবান। আইজ হিয়ার। কোশ্চেন 50 দেখেন, কোশ্চেন 50 বলছে হচ্ছে, when sound wave travels through air, the air particles vibrate. A graph of distortion against time for a single air particle is shown. Which graph base shows how the kinetic energy of the air particle varies? So এটা একটা খুবই টেকনিক্যাল কোশ্চেন, but you just need to have your eyes open for it. Now, couple of things to understand. Kinetic energy default expression হচ্ছে কি? K এর এক্সপ্রেশন হচ্ছে কি? হাফ এম ভি স্কোয়ার। সো তুমি যদি কাইনেটিক এনার্জি ভার্সেস গ্রাফ টাইম প্লট করতে চাও, ইউ আর প্র্যাকটিক্যালি ট্রাইং টু প্লট এ গ্রাফ অফ ভি স্কোয়ার ভার্সেস টি। অ্যান্ড এটা যদি স্কোয়ার দেওয়া আছে, এসেন্সিয়ালি এটা কোথাও কখনো কি হবে না, নেগেটিভ এক্সেসে হবে না। এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিস হচ্ছে, ডিটি গ্রাফ থেকে তুমি ভিটি গ্রাফ বের করতে পারবা বাই ডিফারেন্সিয়েটিং ইট। থিঙ্ক অ্যাবাউট ইট, এটা হচ্ছে আমাদের ডিসিশন টাইম গ্রাফ। সো তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি কি পাবা? ভেলোসিটি টাইম গ্রাফ পাবা। ফার্স্ট ডেরিভেটিভ অফ ডিসিশন গিভস ইউ ভেলোসিটি। এই গ্রাফটা বাই শেপ কি রকম গ্রাফ? নেগেটিভ কস কার্ভ। নেগেটিভ কসকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? শুধু সাইন হয়। তার মানে আমাদের ভিটি গ্রাফের শেপটা হওয়ার কথা কি? ভিটি গ্রাফের শেপটা পারফেক্টলি সাইন কার্ভ হওয়ার কথা, যেখানে আমাদের টাইম পিরিয়ড হচ্ছে এইটুক আর এটসেট্রা। এই গ্রাফটাকে স্কোয়ার করলে শেপটা কেমন হওয়ার কথা?
পুরোটা পজিটিভ হবে, ইটস গোনা বি স্মুথ কার্ভ নট মডুলাস, অ্যান্ড দেন ইট ইজ গোনা হ্যাভ ডাবল দ্য ফ্রিকোয়েন্সি। তুমি কি জানো? দেখাইছিলাম। কোথায় দেখাইছিলাম? আচ্ছা, তোমাদেরকে এটা ইয়াতে না, এটা দেখা নাই। তোমাদের তোমাদের তো সিম্পল হারমোনিক মোশন পড়া নাই। দেখাচ্ছি। ডাবল দ্য ফ্রিকোয়েন্সি কেন? হ্যাঁ, দেখাচ্ছি আমি। ডাবল দ্য ফ্রিকোয়েন্সি কেন বলতেছি দেখাচ্ছি, 1 মিনিট বাবা। হুম, হুম, হুম। দেখো পোলমান, দিস গ্রাফ ইজ ড্রন ইন গ্রেডিয়েন্ট ইউনিট, এই জন্য আমাদের এক্স এক্সিসে 1 2 3 4 দেওয়া আছে। নর্মাল সাইন কার্ভের শেপ হচ্ছে এরকম। আমি সাইন কার্ভ দিয়ে শুরু করলাম বিকজ আলটিমেটলি কস মাইনাস কস লিখলেও তুমি সিমিলার বিহেভিয়ার পাবা। সো হ্যাভ এ লুক ওভার হিয়ার। If you do the modulus of that graph, so if I write an equation that is y equals to uh, mod modulus, এখান থেকে দেওয়া যাবে না, দিতে হবে হচ্ছে এখান থেকে modulus sin x. Modulus of sin x looks like this. You just reverse the numbers to positive. So আমি যদি এই গ্রাফটাকে যদি দেখা যায়, modulus of number এখানে কার্ভ আছে, সরি পয়েন্ট আছে, sharp point, because you just reflected the lower part to the positive part. On the contrary, if you write the equation for y equals to sin x squared, I I initially gave the bracket so that it doesn't mean that sin x কে স্কোয়ার করে সাইন করতেছি, sin x করে স্কোয়ার করতেছি, right? Now have a look over here. I'm going to zoom on it. Have a good look. মডুলাসের গ্রাফে শার্প কর্নার হয়, বাট এক্স স্কোয়ার গ্রাফে কি হয়েছে? কার্ভ হয়ে গেছে। Now the reason we have the same amplitude is because I did not give any number over here. সবগুলার ইন সামনে নাম্বার হচ্ছে 1, 1 sin x 1 sin x 1 sin x স্কোয়ার, ওর জন্য সবগুলোর ভ্যালু আসছে 1। But if I give a physical number other than 1, for example, let's say more than 1, আমি যদি 2 দেই, that graph is gonna look like this, and then 2 is gonna look like this, and if I put 2 over here, it's simply gonna become 4, because 2 2s are 4. Now have a look at মডুলাসটা উঠে দিলাম, এই দুটো গ্রাফ একটু দেখেন। নর্মাল সাইন গ্রাফের টাইম পিরিয়ড হচ্ছে এইটুক, রাইট, up to about 6 point something. But if you look at the total shape of the square graph, এটার একটা সাইকেল শুরু হচ্ছে এখান থেকে এখানে শেষ একটা সাইকেল, আবার ওইটুকু জায়গার মধ্যে আরেকটা সাইকেল হচ্ছে। So within the same amount of time, you have how many cycles? 2 cycles. That's why the frequency is becoming double. So the wave is becoming squashed for the square behavior. If you wonder why, ওই যে বললাম, এই পিকের জন্য এখানে পিক হইতে হবে, আবার এই ট্রাফের জন্য এখানে কি হইতে হবে? পিক হইতে হবে। So eventually you get double the peaks, right? But the whole graph will essentially be located above the x-axis with a smooth curve squashed in. Make sense? এখন আপনারা এই গ্রাফটা একটু এখন আপনারা অপশনগুলো দেখেন যে আপনাদের কোনটা কারেক্ট আনসার হতে পারে। বুঝা যাচ্ছে কি বাবা? হ্যাঁ, ওইভাবে বুঝতে পারো, বাট অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডু গো ফর। আমি এটা কেন বলতেছি, কারণ হচ্ছে এই ডিসিশন গ্রাফ যদি তোমাকে মাইনাস কস না দিয়ে যদি সাইন দিত বা মাইনাস সাইন দিত, তাও তুমি একই মেকানিজমে করতে পারতা। প্রথম হচ্ছে ট্রিগোনোমেট্রি রেশিওটাকে একবার ডিফারেন্সিয়েট করে হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের শেপটা বের করতে হবে, দেন ওটাকে স্কোয়ার করতে হবে। অলরাইট, স্কোয়ার করলে পুরোটা কি হবে? উপরে যাবে, এবং তোমার ইন্টারসেকশন ওয়াইসকে যে পয়েন্টগুলোকে কাট করতেছে, ওই পয়েন্টগুলোতে হচ্ছে স্মুথ কার্ভ এক্সিসকে টাচিং হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। ইয়েস। মানে পজিটিভ কস থেকে যদি শুরু হইতো, ওকে থিঙ্ক অ্যাবাউট ইট, আই হেল্প ইউ। ইফ দ্য গ্রাফ স্টার্টেড ফ্রম পজিটিভ কস কার্ভ, পজিটিভ কসকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? নেগেটিভ সাইন। নেগেটিভ সাইন মানে হচ্ছে তখন তোমার এই ভিটি গ্রাফটা দেখতে হয়ে যাবে অন্যরকম, স্লাইটলি ডিফারেন্ট। দেন ইউ গোনা এন্ড আপ উইথ এ ভিটি গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, দ্যাট শুড লুক লাইক দিস। এটাকেও স্কোয়ার করলে তুমি এই শেপই পাবা, কারণ ইউ স্টার্টিং ফ্রম জিরো, হুইচ মিনস দিস ওয়ান শুড অলসো স্টার্ট ফ্রম জিরো। বুঝা যাচ্ছে? সো ওই জন্য সবসময় ডিটি গ্রাফ থেকে তুমি আগে ভিটি গ্রাফটাকে ফিগার আউট করবা, ওইখান থেকে হিসাব করে তুমি কাইনেটিক এনার্জি বা ভি স্কোয়ার গ্রাফটা বের করবা। কারণ ভি স্কোয়ার ভার্সেস টি গ্রাফ আর কাইনেটিক এনার্জি ভার্সেস টি গ্রাফের শেপ এক্স্যাক্টলি কি হবে?
সেম হবে, কারণ এটার সাথে সিম্পলি একটা নিউমেরিক্যাল মাল্টিপ্লাই আছে, তার নাম কি, হাফ এম। এই হাফ এমটা তোমার শুধু গ্রাফের অ্যাম্পলিটিউডটাকে কি করবে, কমাবে বা বাড়াবে, বাট দ্য শেপ ইজ গানা বি লাইক ভি স্কোয়ার ভার্সেস টি। Yes, any shape of the sine curve would give you the C option. Yes. লেখো, যেটা বুঝছো সেটাই লেখো, তারপর আমি চেক করে দিব, প্যারা নাই। রাডি ইন ওন ওয়ার্ডস, প্যারা নাই। আরিশা বুঝে গেছে বাবা? Yes, sir. সাবাস। আচ্ছা, এরপর আমাদের কোশ্চেন আছে হচ্ছে, দিস ওয়াজ কোশ্চেন নাম্বার 50 না? 50, হ্যাঁ 50 বা 51 আছে, 51 দেখো। আমি লিস্টগুলো করে নিচ্ছি, তারপর তোমাদের থেকে প্রবলেম নিব। যদি তোমাদের প্রবলেম এখান থেকে ম্যাচ হয়ে যায় তো ওয়েল এন্ড গুড, আর ম্যাচ না হলে যেগুলো ইন বিটুইন স্কিপ হচ্ছে সেগুলো তোমাদের থেকে নাম্বার নিয়ে আবার সলভ করে দেবো, প্যারা নাই। এই লিস্টটা এগুলো করে নিই। 51 দেখো, পোলাবান। 51 এ বলছে হচ্ছে, ট্রেন দ্যাট ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন অ্যালং এ রেলওয়ে ট্র্যাক হ্যাজ এ হুইসেল দ্যাট কন্টিনিউয়াসলি emits a sound of frequency f. A woman standing by the side of the track hears a frequency 0.85 f. The speed of the sound is 340 meters per second. What is the velocity of the train? আচ্ছা, এটা ইজিলি করা পসিবল। এটা হচ্ছে ডট ভিটা ফর্মুলাতে করা লাগবে। সো আমাদের ফর্মুলাটা ছিল এরকম: অবজার্ভ ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু স্পিড অফ ওয়েভ ডিভাইড বাই speed of wave plus or minus speed of source multiplied by source frequency, original frequency. Now, here's the part that I need to understand. This woman is hearing a frequency that is smaller than f or bigger than f. So what does this tell you? Is the source going away from you, or is the source approaching you? It is definitely going away. Going away হইতে হলে এই রেশিওটা ভ্যালু হইতে হবে 0.85, তাহলে ডিনোমিনেটরে প্লাস হইতে হবে। এই লজিকটা হচ্ছে চিন্তা করার ব্যাপার। বাকিটা তুমি ইজিলি সলভ করতে পারবা কিভাবে। এখানে লেখা 0.85 f ইকুয়ালস টু ভি ডাব্লিউ দেওয়া আছে কত, স্পিড অফ দ্য ওয়েভ মানে হচ্ছে স্পিড অফ দ্য সাউন্ড ওয়েভ হচ্ছে 340। 340 এখানে থাকুক, এখানে আসবে হচ্ছে 340 প্লাস ভিএস। ভিএসটা আমরা বাইর করতে চাচ্ছি, আর এখানে হচ্ছে শুধু এফ। এফ এফ কাটা চলে যাবে, পুরোটাকে সলভ করে দেখেন ভিএস এর ভ্যালু কত আসে, 60 আসে। অ্যান্ড বিকজ উই ডিসাইডেড দ্যাট দিস ওয়াজ স্মল, দ্য সোর্স হ্যাজ টু গো অ্যাওয়ে ফ্রম দ্য ওমেন। তাহলে মোট মিলে কারেক্ট আনসার হচ্ছে সি ইজ দ্য কারেক্ট রেসপন্স। বলো বাবা। ইয়েস, you're trying to say that the denominator has to be larger than the numerator so that the ratio is smaller than 1. That's what you're trying to say. Yes. বুঝে গেছে? এক্স্যাক্টলি, এফএমটা হচ্ছে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি ডিউ টু ডপলার ইফেক্ট, আর এফটা হচ্ছে সোর্স ফ্রিকোয়েন্সি, অরিজিনাল ফ্রিকোয়েন্সি। বুঝে গেছে পিপল? Sir, W is which one? Oh, velocity of movement. আরেকবার বলো বাবা। Ves- Sir, VW জানি কোনটা? ভিডাব্লিউ মানে Velocity হচ্ছে, wave. বলছে ভিডাব্লিউ স্ট্যান্ডস ফর স্পিড অফ দ্য ওয়েভ। ওয়েভ মানে হচ্ছে এই কেসে সাউন্ড, এই Okay, সিনারিওতে sir. ওয়েভ মানে হচ্ছে সাউন্ড। আর ভিএস মানে হচ্ছে স্পিড অফ দ্য সোর্স। সোর্সের স্পিডটা আমরা বের করতে চাচ্ছি, বিকজ দ্য কোশ্চেন সেজ হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ট্রেন। ট্রেন ওয়াজ দ্য বডি অর দ্য সোর্স দ্যাট ওয়াজ প্রডিউসিং দ্য হুইসেল। সো আমরা এই ভিএসটা বের করতে চাচ্ছি। আমাদের এই কোশ্চেনের আননোনটা হচ্ছে ভিএস। বাকি ভ্যালুগুলো সবগুলো পারফেক্টলি দেওয়া না থাকলেও আমাদের রেশিও ওয়াইজ দেওয়া আছে। দিস ওয়াজ মেনশন টু বি পারফেক্টলি এফ, এই যে ফ্রিকোয়েন্সি এফ দেওয়া আছে সোর্স ফ্রিকোয়েন্সি, আর আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 0.85 এফ। সো এফ আর এফ অটোমেটিকলি কাটা চলে যাবে। সো এক্সাক্ট নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া না থাকলেও সমস্যা হচ্ছে না, ইটস ম্যানেজেবল। বুঝে গেছে? তোমাদের একটা Yes, সিম্পল sir. জিনিস বলি পোলাবান, ডু নট অ্যাজিউম দিস থিং, বিকজ সামটাইমস কিডস ডু। সেটা হচ্ছে, whenever a source is approaching towards you at a certain speed and leaving from you at the same speed while crossing your position, you will not get the same amount of change before and after. এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম পোলাবান। এই প্রবলেমটা দেখেন, আমাদের
অল টুগেদার যে এখানে বের করছি, এখানে আমাদের সোর্সের ফ্রিকোয়েন্সি ছিল কত, 1000 হার্জ, রাইট? আমরা টোটাল ডিফারেন্স বের করছিলাম আলাদা আলাদা ভ্যালু বাইর না করে। এবং প্লিজ পুল আপ ইউর ক্যালকুলেটর এন্ড টেল মি এই নাম্বারটা কত হয়। ওয়েট, আই উড লাইক টু রাইট, দ্যাটস ওয়াই আমি এটা আবার ক্লোজ করে ফেলছি। আমাকে বলো যে এক্স্যাক্টলি এই রেশিওটা ভ্যালু কত হয়, ওয়েল দ্য সোর্স ওয়াজ অ্যাপ্রোচিং দ্য পার্সন, এই ফ্রিকোয়েন্সিটা ভ্যালু কত হয় একটু বের করে আমাকে বলেন। হ্যাঁ, 10.4 বাদ। আচ্ছা, 0.4 লিখি, 1029.4। তার মানে এইখানে আমাদের অরিজিনাল অরিজিনাল সোর্স থেকে আবার 29.4 ফ্রিকোয়েন্সি, 29.4 হার্স ফ্রিকোয়েন্সি বেশি দেখা যাচ্ছে। ডু নট অ্যাজিউম যে লিভ করার সময় এক্সাক্টলি 29.4 ড্রপ করবে। দুইটার অ্যামাউন্ট কি না, সেম না। সো এটা হিসাব করে দেখেন তো কত হয়। 970, এই ডিফারেন্সটা 1000 ডিফারেন্স করলে কত হয়, 27.8। বুঝা যাচ্ছে কি? সাবট্রাক্ট করে দেখো, 1000 মাইনাস দিস নাম্বার কত আসে, 27.8। নাও দিস ইজ দ্য পার্ট দ্যাট আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট আমাদের অ্যামাউন্ট অফ হায়ার ফ্রিকোয়েন্সি as the source approaches is not equal to the amount of lowered frequency as the source leaves. So this is not perfectly symmetric on both sides. And difference কম but equal না, that's all I'm trying to tell you. For the same speed, yes, you will experience the change but the amount of change would not be equal. So do not apply the idea of symmetry over here because it doesn't work like symmetry. ওই পয়েন্টটা হাইলাইট করার জন্য আমি তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছিলাম। অ্যাক্সিলারেশন ডিসেলেশনের কেসে তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি গ্র্যাজুয়ালি বাড়বে। এক্স্যাক্টলি। আর যদি ডিসেলার করে তাহলে ফ্রিকোয়েন্সি গ্র্যাজুয়ালি কমবে। ইট উইল স্টিল বি হায়ার দ্যান দ্য সোর্স, বাট দূরে যখন ছিল তখন অবজার্ভ ফ্রিকোয়েন্সি অনেক বেশি, স্টিল হায়ার দ্যান দ্য সোর্স বিকজ দ্য সোর্স ইজ স্টিল অ্যাপ্রোচিং ইউ। অ্যাপ্রোচ মানে হচ্ছে ইউ অলওয়েজ গোনা গেট এ হায়ার ফ্রিকোয়েন্সি, বাট শুরুতে থাকবে অনেক হায়ার, অ্যাজ ইট গেটস ক্লোজার ওই হাই অ্যামাউন্টটা আস্তে আস্তে কমতে থাকবে, বাট স্টিল গোনা বি হায়ার দ্যান দ্য সোর্স। মানে হচ্ছে তোমাদের আমার এখানে একটা গ্রাফ আঁকছিলাম না, কই গেল, এই যে এই গ্রাফটা কনস্ট্যান্টের জন্য যদি এরকম এরকম, যদি অ্যাক্সেলারেটিং অবজেক্ট হয়, অ্যাজ দ্য অবজেক্ট ইজ অ্যাক্সেলারেটিং অ্যান্ড ক্রসিং ইউ বাই, তখন শুরুতে থাকবে হচ্ছে কম ডিফারেন্স, পরে কি হবে বেশি ডিফারেন্স, and then as it crosses it by, first it is leaving you with a lower speed, then it is leaving you with a higher speed. So gradually তোমার ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশনটা আস্তে আস্তে কি হবে, বাড়তেই থাকবে। That's supposed to be, this graph is supposed to be for what, for an accelerating object leaving me, accelerating source। আর যদি decelerating source হয়, then initially you should start with a large number, একটু থিকনেস বাড়াই করি এটা, আদার্স পরে বোঝা যাবে না। ইউ শুড স্টার্ট উইথ হায়ার নাম্বার, ইট উইল স্টিল নট ক্রস এক্স এক্সিস, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। সো ইটস গোনা গ্রাজুয়ালি ডিক্রিজ, hit over here, let's say, then swaps on the left side, and then gradually becomes smaller once again. But you cannot make the excesses touch. Yes. Yes. So the example that you're trying to say is, let's say there's a train that is going on the track and there's a road on the side. There's a person, observer is on the car. They're both moving at the same speed. Train is blowing the whistle. Then the observed frequency will be exactly same as that one. And then if the person in the car starts to slow down, or the train starts to go faster, then they're gonna keep on hearing a higher frequency. Yes. Oh, why does it have to be strictly a straight line? মানে could these lower frequencies be curved or not? That's your question. মানে মাঝখানে এই ভার্টিক্যাল ড্রপ লাইনটা কেন হইতেছে বলতেছি, because the idea of Doppler effect is such that for as long as the source is approaching towards you, the wavelengths are going to become squashed. The moment the source is getting away from you, the wavelengths are going to become bigger, and that change is sudden. You are suddenly going from a highly squashed region into a highly expanded region.
That change is not happening over a duration of time because the train is or the source is crossing you by at its own space. So the instant where it is at the closest distance, that happens momentarily. মানে কোনটা জিরো যাচ্ছে না? হুম। I cannot figure out what you're saying. আরেকবার বলো, আরেকবার, just say it again. Okay, for an approaching source. The waves which are sent out earlier would be more squashed. The waves which are sent out later on, while it is still approaching the observer, they'll be less squashed. Exactly. So when those waves are going to reach the observer, he's going to experience a much higher frequency. For example, this one. And যত সোর্স কাছে আসতেছে তার অবজার্ভ করার ফ্রিকোয়েন্সিটা আস্তে 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 কমতেছে বিকজ দ্য গ্যাপ বিটুইন দ্য ওয়েভ ফ্রন্টস আর বিকামিং বিগার। হ্যাঁ, তখন হবে হচ্ছে ড্রপস বিকামস ফ্ল্যাট অ্যান্ড দেন কন্টিনিউস অ্যাজ এ স্ট্রেট লাইন। ইয়েস, মানে ব্রেক করতে 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 একদম আমাদের সামনে এসে থামছে। ইয়েস, the moment the relative velocity between the source and the observer is zero, then the observed frequency will become equal to the source frequency. For example, মনে করো একটা ডিসেন্ডিং অবজেক্ট ডিসেন্ড করতে 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 যদি এই ডিস্টেন্সে এসে যদি স্টপ হয়, মনে করো আমার থেকে 100 মিটার দূরে গিয়ে একটা ট্রেন স্টপ হয়েছে, হুইসেল বাজতেছে, then from that point onwards I'm going to keep on hearing a constant frequency as the source frequency. So it's about for as long as there is a relative velocity. Relative velocity নাই মানে হচ্ছে observed frequency সেম হবে। ওই যে সেম জিনিসটা তোমাদেরকে এক মিনিট এই এক্সাম্পল জন্য বলছি।